এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শি ইজ অল রাইট। অস্থির মনটা সাহস পায় না। নিউজের কথাগুলো মাথায় আসতেই ফোনটা হাতে নিয়ে আরিয়ান চৌধুরীর নম্বর খুঁজল। অফিসিয়াল নম্বর হওয়ায় কল দিয়ে তাকে পাওয়া গেল না। উপান্ত না পেয়ে দ্রুত নিজের ব্যাগে এক্সট্রা কিছু টাকা, ফার্স্ট এইড কিট এবং এক সেট জামা কাপড় নিয়ে ছুটল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। গতবারের পার্টিটা অ্যাটেন্ড করায় চৌধুরী বাড়ির ঠিকানা তার জানা আছে। ঝড় বৃষ্টির রাতে গাড়ি পাওয়া মুশকিল হলেও উপরওয়ালার দয়ায় ফারজানা একটা সিএনজি পেয়ে গেল। ডাবল ভাড়া গুনতে হলো, সে বিরক্তি করলো না। সিএনজি চৌধুরী বাড়ির গেটে এসে পৌঁছাতে সে সিএনজিওয়ালাকে বলল, মামা 10 মিনিট দাঁড়ান এখানে, ভেতরে একটুখানি কাজ আছে আমার। আমি জাস্ট যাব আর আসবো, এরপর আপনি আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিন। আমি আপনাকে 3 ডাবল ভাড়া দিব প্রয়োজনে। ঝড়ো হাওয়া বইলেও বৃষ্টি নেই, এজন্য বৃদ্ধ সিএনজিওয়ালা 3 ডাবল ভাড়ার কথা শুনে আর অমত পোষণ করলেন না, বরং সে আনন্দে রাজি হলেন। ফারজানা হুড়মুড়িয়ে সিএনজি থেকে নেমে চৌধুরী বাড়ির গেটে কড়া নাড়লে গার্ড এসে আটকে দিয়ে প্রশ্ন করে, কে আপনি? কাকে চাইছেন? ফারজানা ব্যাগ থেকে তার অফিসিয়াল কার্ডটা বের করে গার্ডদের দেখে বলে, আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একজন এমপ্লয়ি। আরিয়ান স্যারের সাথে একটু কথা বলাটা খুব দরকার আমার। প্লিজ একটু ভেতরে যেতে দিন। একজন গার্ড নির্বিকার স্বরে বলল, বাসায় কেউই নেই। ছোট ম্যাডাম অসুস্থ হয়ে পড়ায় ওনারা হসপিটালে আছেন। আপনি পরবর্তীতে অন্য কোনো সময় আসুন। ফারজানা আশাহত হলো। কি করবে বুঝতে না পেরে গার্ডকে বলল। আমাকে আরিয়ান স্যারের পার্সোনাল নাম্বারটা একটু দিন প্লিজ। গার্ড তৎক্ষণাৎ নাকচ করে বলল, দুঃখিত, আমাদের সেই অনুমতি নেই। ফারজানা কাকুতি মিনতি করেও তাদের মন গলাতে না পেরে অবশেষে বলল, নাম্বার দিতে হবে না, অ্যাটলিস্ট আপনি একটাবার কল দিয়ে আমার কথা বলিয়ে দিয়েন। বিশ্বাস কর, ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি আমি। ফারজানার অসহায় মুখশ্রী দেখে গার্ডের মায়া হলো ভীষণ। এক পর্যায়ে রাজি হয়ে সে কল করলো আরিয়ান চৌধুরীকে। ছেলের চিন্তায় পাগল পাড়া আরিয়ান চৌধুরী বারংবার কল দিয়ে যাচ্ছেন ইমাম সাহেবের নম্বরে, কিন্তু অপর পাশ থেকে ফোনটা বন্ধ বলছে। দুশ্চিন্তার মাঝে আচমকা বাড়ির দারোয়ানের কল পেয়ে আরিয়ান সাহেব তৎক্ষণাৎ তা রিসিভ করলেন। এই পাশ থেকে গার্ড বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার। হুট করে এত রাতে একজন এমপ্লয়ি এসে বারবার আপনার সাথে দেখা করার অনুমতি চাইছে। আমি পরিস্থিতি বুঝিয়ে বললেও তিনি বারবার অনুরোধ করছেন। আপনি কি ওনার সাথে একবার কথা বলবেন স্যার? আরিয়ান চৌধুরীর মেজাজ বেশ বিগড়ালো, তবুও নিজেকে শান্ত রেখে বললেন, দাও ডাফার। মৃদু ধমক খেয়ে গার্ডটা ভূতা মুখে ফোনটা ফারজানার দিকে বাড়িয়ে দিল। ফারজানা নিমিষে তা ছিনিয়ে নিয়ে ভদ্রতা সূচক সালাম দিয়ে বলে উঠল, আমি নিখোঁজ হওয়া এমপ্লয়ির বড় বোন ফারজানা বলছিলাম স্যার। নিউজে শুনলাম আপনি নাকি তাদের খোঁজ জানেন। আমাকে অ্যাড্রেসটা দেওয়া যাবে? ফারজানার চিন্তিত স্বর শুনে আরিয়ান চৌধুরীর বুকটা কেঁপে উঠল। নিজেকে কোনো মতে সামলে বললেন, মিডিয়ার আজগুবি রিপোর্ট থেকে বাঁচতে আমি তোমাদের মিথ্যা বলেছি মা। আর্শিয়ানদের সাথে কথা হলেও তাদের একজাক্ট লোকেশন আমরা এখনও বের করতে পারিনি। তুমি বরং টেনশন ফ্রি হয়ে বাসায় ফিরে যাও। ভরসা আছে না আমার ওপর? ইনশাল্লাহ আমি ওদের দ্রুত সহি সালামত খুঁজে বের করার চেষ্টা করব। বিপদের সময় ভরসা পেলে অজানা কারণে বুকটা ভার হয়ে আসে। ফারজানার ক্ষেত্রেও তাই হলো। তবু নিজের কথায় অনড় থেকে কোনো মতে বলল, আমাকে আপনার সাথে দেওয়া যাবে না স্যার। আসলে আমি ব্যতীত ওর কেউ নেই। এই একটা বাক্যে আরিয়ান চৌধুরী থমকে গেলেন। কোনো মতে বললেন, আচ্ছা এসো। মৃদু আশার আলো খুঁজে পাওয়ায় ফারজানা কিছুটা ধাতস্থ হলো। সিএনজি ছুটে গেল হসপিটালের উদ্দেশ্যে। অন্যদিকে আরিয়ান সাহেব বুকে হাত চেপে হতাশ ভঙ্গিতে বসে রইলেন। কথায় আছে, উপরওয়ালা বিপদ দিলে তিনি আবার রক্ষা করেন। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে করিডোর দিয়ে হেঁটে নিজের কেবিনে যাওয়ার সময় ইশতিরাজ খেয়াল করলো আরিয়ান চৌধুরীকে। খানিকটা অবাকও হলো বটে। এগিয়ে গিয়ে ভদ্রতার সহিত বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কি অবস্থা আপনারা এখানে? বাড়ির কেউ অসুস্থ নাকি? আরিয়ান চৌধুরী ইশতিরাজকে দেখে যেন আশার আলো খুঁজে পেলেন। উনি রাগঢাক না রেখে সরাসরি সবটা খুলে বললেন ইশতিরাজকে।
সবটা শুনে ইশতিরাজ নিজে হতভম্ব হয়ে গেল। ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে ইমাম সাহেবের নম্বরটা নিয়ে বলল, ইনশাল্লাহ আমরা ওদের সহি সালামতে উদ্ধার করব। আপনি চিন্তা করবেন না, আমাকে একটু সময় দেন শুধু। আপাতত বাসায় কাউকে কিছু জানানোর দরকার নেই, বাকিটা আমি দেখছি। কিছুক্ষণ সময় পেরোতেই আচমকা মেলি কণ্ঠে দেওয়া সালামের ধ্বনিতে চোখ তুলে তাকালেন আরিয়ান চৌধুরী। তার পাশে থাকা মেহমেদ চৌধুরীও চোখেতে ফিরে তাকালেন। ফারজানা তাদের অবাক দৃষ্টি দেখে বলল, আমি প্রিমার বোন, ফোনে কথা হয়েছিল যে। আরিয়ান চৌধুরী সামান্য মাথা নাড়িয়ে বললেন, বুঝেছি, বসো এ পাশে। বৃষ্টিতে ভিজে গেছো তো, তুমি না আসলেও পারতে, তোমার বাবা মা চিন্তা করবে না। গলার ভেতর কান্নারা দলা পাকিয়ে শব্দ রোধ করে ফেলল। বুঝে আসা কণ্ঠে কোনো মতে ফারজানা বলল, আমাদের বাবা মা নেই, আমরা ইতিম। আরিয়ান এবং মেহমেদ চৌধুরী ব্যথিত নয়নে তাকালো তার দিকে। ফারজানার সাথে টুকিটাকে আলাপ করার মাঝে আচমকা ইশতিরাজ এসে উপস্থিত হলো। আরিয়ান চৌধুরীর পাশে ফারজানাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। অস্ফুট স্বরে বলল, আপনি এখানে? ফারজানাও হকচকে উঠে বলল, আপনি? আরিয়ান চৌধুরী ফারজানার পরিচয় জানাতেই ইশতিরাজ চমকিত নয়নে তাকালো। বাড়তি কথা না বলে স্পষ্ট স্বরে জানালো, ওদের লোকেশন ট্র্যাক করতে পেরেছি আমরা। আমি স্পেশাল ফোর্সদের খবর দিচ্ছি, ওনারা ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে। আমাদেরও এখন যাওয়া উচিত। তারা কেউই আর দেরি করলো না। মেহমেদ চৌধুরীর সাথে আসতে চাইলে ইশতিরাজ নিষেধাজ্ঞা জারি করে বলল, মেহরিমার জ্ঞান ফিরলে আপনাকে খুঁজবে। তাছাড়া বাসার কেউ জানে না ব্যাপারটা। একসাথে দুইজন গায়েব হলে তাদের সন্দেহ বাড়বে। মেহমেদ চৌধুরী আর কথা বাড়ালেন না। ইশতিরাজ, ফারজানা এবং আরিয়ান চৌধুরী এগিয়ে গেলেন গাড়ির দিকে। গাড়ির ব্যাক সিটের দরজা খুলে ইশতিরাজ বলে উঠল, আঙ্কেল, আপাতত আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন। যেতে যেতে অসুস্থ হয়ে পড়লে পরবর্তীতে সমস্যা হবে। আরিয়ান চৌধুরী বিরক্তি করলেন না। অতিরিক্ত চিন্তার ফলে ভীষণ মাথা ব্যথা করছে ওনার। আরিয়ান চৌধুরীকে ব্যাক সিটে উঠে বসতে দেখে ফারজানা বাধ্য হয়ে সামনে বসলো। সে দৃশ্য দেখে ইশতিরাজের মুখে ফুটে উঠল কুটিল হাসি। গাড়ি স্টার্ট দেওয়ার আগে ইশতিরাজ দেখল ফারজানা বিরক্ত চোখে সিট বেল্টের দিকে তাকিয়ে আছে। ফারজানাকে সিট বেল্টের সাথে লড়াই করতে দেখে দুষ্টু হেসে ইশতিরাজ বলল, এই যে মিস, পোলট্রি মুরগি প্রিমিয়াম ভার্সন, ওটা আমাকে দিন। আচমকা উদ্ভট এক সম্বোধনে ফারজানা চোখতে ফিরে তাকালো। মস্তিষ্কে রাগ চেপে বসলেও তা প্রকাশ করতে পারল না। সিট বেল্টটা সজোরে ইশতিরাজের হাতে দিয়ে একই ভঙ্গিতে বলল, এই যে মিস্টার শিয়ালের গর্ধব ভার্সন, ধরুন আপনার মস্তিষ্কের ন্যায় অকেজো সিট বেল্ট। ইশতিরাজের হাস্যোজ্জ্বল মুখটা চুপসে গেল। বিড়বিড়িয়ে বলল, এই সাইজের নাগা মরিচ হলে কি হবে? ঘাট তারামিতে মাস্টার প্লাস এই মহিলা। ফারজানার কানে এসেছে সেই কথা। প্রত্যুত্তরে দাঁতে দাঁত চেপে সে পুনরায় ধীর স্বরে বলে উঠল, দানব সাইজের ইক্ষু হলে কি হবে? কাজের বেলায় আঁকাই নাই বেটা। ফারজানার তেরা উত্তরে উদাস মুখে ড্রাইভিংয়ে মনোযোগ দিল ইশতিরাজ। এই নারীর সামনে মুখ খোলা আর ভরা বাজারে শর্টস খুলে ফেলা একই ব্যাপার। মানসম্মান একটু অক্ষত থাকে না। ফজরের আজানের ধ্বনিতে মুখরিত হচ্ছে চারপাশ। ইমাম সাহেব, তার বড় ছেলে এবং ছোট ছেলে মিলে মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাড়ির মেয়েরাও সজাগ হয়ে উঠেছে সেই মধুর ধ্বনিতে। ঘরের বন্ধ দরজার দিকে তাকিয়ে ইমাম সাহেবের স্ত্রী বললেন, ডাকবো নাকি? নামাজ পড়তো না? ইমাম সাহেব গুরু গম্ভীর স্বরে বললেন, দরকার নেই। রাতে যে জ্বর বয়ে গেল তা সামলাতে সময় দাও ওদের। বাড়ির বড় বউ মুখ বাঁকালো শ্বশুরের কথা শুনে। তার ভাষ্যমতে নষ্টামি করতে দোষ নেয়, অথচ হালাল সম্পর্কে যত সমস্যা, এসব ঢঙ্গি মেয়ে তার ঢের চেনা আছে। ওই মেয়ের গালে চড় মেরে বেশ গর্ব অনুভব করছে সে। চাঁদের ন্যায় সুন্দর জামাই পাওয়ার পরও মেয়েটার ন্যাকামি দেখে গা পিত্তি জ্বলে গেছিল তার। সকলের ভাবনার মাঝে আচমকা দরজায় জোরালো করাঘাতের শব্দ শোনা গেল। ইমাম সাহেব এবং ওনার ছেলেরা এগিয়ে গিয়ে দরজা খুলতে দেখলো বাইরে বেশ কিছু প্রশাসনের লোকজন এবং ভিকটিমের পরিবার এসেছে। কারো অনুমতির তোয়াক্কা না করে আরিয়ান চৌধুরী হুড়মুড়িয়ে এগিয়ে এসে বললেন, আমার ছেলে কোথায়? ইমাম সাহেব সবার দিকে এক পলক তাকিয়ে গম্ভীর স্বরে জবাব দেন, নতুন সম্পত্তি তাদের ঘরে আছে। এই একটা কথা শুনে উপস্থিত সকলের মাথায় যেন বাজ পড়ে।
কেবল আরিয়ান চৌধুরী এবং ইশতেরাজ স্বাভাবিক। ফারজানা হতভম্ব স্বরে জিজ্ঞেস করে, নতুন দম্পতি মানে? ইমাম সাহেবের বড় ছেলের বউ অজানা মেয়ের এমন দুঃসাহস দেখে চড়া গলায় বলল। ফারজানা অতি বিস্ময়ে বাক হারা হয়ে পড়ে। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না তার। ভারসাম্য বজায় রাখতে না পেরে অজান্তে 2 কদম পিছিয়ে যায় সে। আচমকা এমনটা হওয়াতে সোজা গিয়ে ধাক্কা খায় পেছনে থাকা ইশতেরাজের বলিষ্ঠ বুকে। ইশতেরাজ তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলে, যা হবার হয়ে গেছে, আমরা সত্য পাল্টাতে পারবো না। ওরা শেপ আছে, সেটাই অনেক। সামলান নিজেকে। আপনার বোনকে সামলানোর জন্য আপনাকেই স্ট্রং থাকতে হবে। আরিয়ান চৌধুরী সকলের বাড়তি কথা শুনে বিরক্ত হয়ে বললেন, আমার ছেলে কোথায়? ইমাম সাহেবের বড় ছেলে তাদের কাঙ্ক্ষিত ঘর দেখিয়ে দিলে আরিয়ান চৌধুরী দূরে দূরে বুকে দরজায় কড়া নাড়েন। এতক্ষণে চেঁচামেচিতে ওদের বেরিয়ে আসার কথা, অথচ তারা দরজাটাও খুলেনি। আরিয়ান চৌধুরীর মনের ভয় দূর করে দিয়ে অপর পাশ থেকে আরশিয়ান দরজা খুলে দিল। ছেলেকে দেখা মাত্রই তৎক্ষণাৎ তাকে বাচ্চাদের মতো জড়িয়ে ধরলেন আরিয়ান চৌধুরী। আরশিয়ান নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল কেবল। ফারজানা তাদের পাশ কাটিয়ে ঘরের ভেতরে ঢুকতে থমকে গেল। তার পেছনে এলো বাড়ির মেয়েরা, কেননা বসার ঘরটা বাহিরের মানুষে ভর্তি। বিদ্যুৎবিহীন অন্ধকার ঘরটা কেবল হারিকেনের আলোয় আলোকিত। সেই অল্প আলোয় দেখা যাচ্ছে শাড়ি পরিহিত এক রমণী মাথায় ঘোমটা টেনে বিছানার এক পাশে পা ঝুলিয়ে বসে আছে। ফারজানা তাকে বুকে জড়িয়ে নিতে প্রেমা ফুঁপে কেঁদে ওঠে। ফারজানা কেবল স্থবির দৃষ্টিতে অবলোকন করে তার আদরের বোনটার ভঙ্গুর অবস্থা। এদিকে আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হলেও অন্যদিকে গ্রামবাসী এবং ইমাম সাহেব পড়েছেন আরিয়ান চৌধুরীর প্রশ্নবাণ এবং প্রশাসনের তুপের মুখে। আরশিয়ান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে নির্বিকার ভঙ্গিতে সবটা পরখ করছে। ইশতেরাজ ব্যস্ত ভঙ্গিতে আরশিয়ানের একটা নর্মাল চেক আপ করে দেখে সে মোটামুটি ঠিকঠাক আছে, তেমন কোনো ইনজুরি নেই। ইশতেরাজ হালকা কেশিয়ে জিজ্ঞেস করে, পিচ্চিটা ঠিক আছে? আরশিয়ান চোখ তুলে তাকিয়ে গম্ভীর স্বরে স্বল্প শব্দে জবাব দেয়, শি নিডস ট্রিটমেন্ট। ইশতেরাজ কপালে ভাঁজ ফেলে শুধায়, ভেতরে যাব? আরশিয়ান পুনরায় বলে। হুম। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভেতর প্রবেশ করতে নিলে ভেতর থেকে বাড়ির বড় বউ চিৎকার করে বলে ওঠে। ইশতেরাজ হতভম্ব হয়ে গেল। আরশিয়ান রাগ সামলাতে না পেরে বলল, আমার ওয়াইফের ট্রিটমেন্ট দরকার, আমি অনুমতি দিয়েছি তাকে। আপনি নিষেধাজ্ঞা জারি করার কে? পরপুরুষের ছায়া মারাতে না চাইলে নিজের ঘরে যান। আমাদের জন্য বরাদ্দকৃত রুমে আপনার অবস্থান করা কতটুকু যৌক্তিক? আরশিয়ান রেগে যাচ্ছে। ঠান্ডা মস্তিষ্কের মানুষগুলোর রাগ অত্যন্ত ভয়ানক হয়। ইশতেরাজ ফাঁকা ঢুক গেলে কারো কথার তোয়াক্কা না করে ভেতরে এগিয়ে গেল। ফোনের ফ্ল্যাশ লাইটের আলোয় ঘরটা আরও খানিকটা আলোকিত হলো। আরশিয়ান স্থির চোখে একবার তার নববধূর পানে তাকাতে দেখল সে ফারজানার বুকে মুখ লুকিয়ে কাঁদতে ব্যস্ত। মাথার ঘোমটাটা সামান্য সরে গেছে, যার ফলস্বরূপ হালকা ফর্সা রক্তিম গালটা দেখা যাচ্ছে। আরশিয়ান দৃষ্টি ফেরালো না, বরং ইশতেরাজের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, গো অ্যাহেড। ইশতেরাজ অনুমতি পেয়ে ধীর স্বরে আমতা আমতা করে বলল, মিসেস লাড্ডু। পরিস্থিতির চাপে পড়ে এমন ব্যাফাস কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে সেটা কল্পনাতেও ভাবেনি ইশতেরাজ। সে তৎক্ষণাৎ আতঙ্কিত চোখে তাকায় ফারজানার দিকে। কান্নায় ব্যস্ত প্রেমা সেসব কিছুই শুনেনি, কিন্তু ফারজানা বিকট স্বরে ধমকে উঠে থাকে। দুঃখ ভারাক্রান্ত মনে প্রিমার চেক আপ শেষ করে চিন্তিত চোখে তাকায় আরশিয়ানের দিকে। আরশিয়ানও ওই দিকে তাকিয়েছিল। ইশতেরাজ তার দিকে এগিয়ে গিয়ে বলে, তোর বউ ভীষণ বাজেভাবে ট্রমাটাইজড হয়ে গেছে ভাই। ব্লাড প্রেশার অনেক হাই, উপরন্ত হার্টবিট গতিতে বিট করছে। ইমিডিয়েট ওনাকে কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন দিতে হবে। তার আগে এই দম বন্ধকর জায়গাটা ত্যাগ করা জরুরি। তোর বউ। কথাটা কানে বাজলো আরশিয়ানের। ভ্রুকুচকে গম্ভীর স্বরে বলল, গুরুত্বপূর্ণ মেডিসিন সাথে নেই? ইশতেরাজ এক পলক প্রিমার দিকে তাকিয়ে বলল, আছে, কিন্তু ওটা দেওয়ার কিছুক্ষণ পরই উনি গভীর নিদ্রায় তলিয়ে যাবেন। গাড়ি এখান থেকে অনেক দূরে রাখা, এত দূর অবধি হেঁটে যেতে পারবেন না। তাই আরশিয়ান মাঝ পথে ওকে থামিয়ে দিয়ে শুধালো, গাড়িতে এনাফ স্পেস আছে? ইশতেরাজ প্রত্যুত্তরে স্মিত হেসে বলল, টাটা রুমিয়ন নিয়ে এসেছে, হোপফুলি স্পেসের কমতি হবে না।
আরশিয়ান সবটা শুনে গম্ভীর স্বরে বলল, যাবতীয় যা মেডিসিন দেওয়া দরকার এখনই দিয়ে দে। মাথায়, পায়ে এবং হাতে হালকা চোট পেয়েছে, ড্রেসিং করে ব্যান্ডেজ বেঁধে দিস। ইশতিরাজ অবাক চোখে তাকালো আরশিয়ানের পানে। ওর অস্বাভাবিক রূপটা ইশতিরাজকে ঘাবড়ে দিচ্ছে প্রতিনিয়ত। কথা না বাড়িয়ে আদেশ মোতাবেক কাজ করলো ইশতিরাজ। হাত পায়ের ব্যান্ডেজ শেষে প্রেমাকে মাথা তুলতে অনুরোধ করলো সে। নির্লিপ্ত ভঙ্গিতে ফারজানার বুক থেকে মুখ উঠালো। আরশিয়ান ওর দিকে তাকিয়েছিল। আচমকা কান্না ভেজা রক্তিম মুখটা দেখে বেচারা থমকে গিয়ে অন্যদিকে তাকালো। প্রথমে খেয়াল না করলেও ফ্ল্যাশ লাইটের আলোয় প্রেমার মুখের দিকে তাকাতেই রীতিমতো আটকে উঠল ফারজানা। ওর গালে আঙুলের ছাপ দেখে হতভম্ব গলায় শুধালো, লাড্ডু, কে মেরেছে তোকে? এতক্ষণ সবার নাটক দাঁতে দাঁত চেপে সহ্য করছিল বড় বউ, কিন্তু এবার ফারজানার বলা কথাটা তার গায়ে বিঁধল। সে রাগান্বিত স্বরে বলে উঠল, মেয়েটার বলা প্রতিটা শব্দ ফারজানার মস্তিষ্ক গরম করার জন্য যথেষ্ট ছিল। আরশা নিজেও চোখ বন্ধ করে রাগ সামলাতে চেষ্টা করে। দেখে না অপমান সূচক কথা প্রেমার শরীরে কম্পন সৃষ্টি করে। ইশতিরাজ তার হাবভাব দেখে বলে, রিল্যাক্স পিচ্ছি, মূর্খদের কথা গায়ে মাখতে নেই। যাদের সঠিক ধর্মীয় জ্ঞান থাকে তারা কখনো অপরজনকে কটু কথা বলতে পারে না। ফারজানা যথেষ্ট চেষ্টা করে নিজেকে সামলাতে। প্রেমাকে কাঙ্ক্ষিত ইনজেকশন দেওয়া শেষ হতেই মেয়েটা কিছুটা নিস্তেজ হয়ে ফারজানার উপর শরীর ছেড়ে দেয়। ইশতিরাজ ইশারায় বলে তাকে শুইয়ে দিতে। ফারজানা তার কথা মতো প্রেমাকে রেখে পাশের র্যাকে থাকা একটা ঝাড়ু নিয়ে এগিয়ে যায় সেই মহিলার দিকে। তার সামনে দাঁড়িয়ে সজোরে একটা থাপ্পড় বসাতেই মহিলা হুমড়ি খেয়ে ফ্লোরে পড়ে। ইমাম সাহেবের বউ তা দেখে হাহাকার করে উঠলেও ফারজানা পাত্তা দেয় না। ভয়ানক ঘুম চেপে বসেছে তার মস্তিষ্কে। ঝাড়ু দিয়ে ইচ্ছে মতো কিছুক্ষণ পেটাতেই ঘরের বাহির থেকে কজন লোক ছুটে আসলো। মহিলার স্বামী এগিয়ে এসে ফারজানার উপর চড়াও হতে নিলে আরশিয়ান এগিয়ে এসে বলল, মেয়েলি ব্যাপারে পুরুষদের কথা বলতে নেই। আপনার স্ত্রী অন্যায়ভাবে আমার বউয়ের গায়ে হাত তুলেছে, নিয়তি তার বদলা নিয়েছে, দ্যাটস ইট। আরশিয়ান এগিয়ে এসে অর্ধ অচেতন প্রেমার সামনে দাঁড়িয়ে ইমাম সাহেবের উদ্দেশ্যে বলে, নিজেকে এতটা নিষ্পাপ ভাবা উচিত নয়। যতটা ভাবলে অন্যকে কুটিল মনে হয়। এতটা জ্ঞান অর্জন ভালো নয় যাতে অন্যকে মূর্খ মনে হয়। নিজেকে এতটা ইমানদার ভাবা উচিত নয় যতটা ভাবলে দুনিয়ার সকলকে পাপী মনে হয়। সামান্য থেমে আবার বলল, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, এজন্যই কেসের ঝামেলায় জড়ালাম না। অবশ্যই দোয়ায় রাখবেন আমাদের, আমরা যেন নিজের দাম্পত্য জীবনে সুখী হতে পারি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আমাদের জীবনে কাঙ্ক্ষিত সুখ হিসেবে ধরা দেয়। ধন্যবাদ। কথাগুলো বলে প্রেমাকে পাজা কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লো আরশান। তার পিছু পিছু ছুটল বাকিরা। মেঘাবৃত অপরাহ্ন হসপিটালের ব্যাডে উদাস মুখে বসে আছে মেহরিমা। গতকাল রাতে তার অবস্থা সাংঘাতিক থাকলেও উন্নত চিকিৎসার ফলে সকালের দিকে কিছুটা ব্যাটার হয়। এজন্য তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। এখনও যথেষ্ট দুর্বল মেয়েটা, তবে টুকটাক কথা বলতে পারছে। তার পাশে বসে আছেন মাহিরা চৌধুরী। মেহরিমাকে একটু খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করছেন সে কখন থেকে, অথচ তার মেয়ে নির্লিপ্ত মুখে আকাশের দিকে তাকিয়ে আছে। কেবিনের সোফায় বসে থাকা তারান্নুম চৌধুরী বললেন, থাক না ছোট, হয়তো মেয়েটার এখন খেতে ইচ্ছে করছে না, তুই আর জোর। কথা শেষ হওয়ার পূর্বেই ঝড়ের গতিতে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে একজন পাগলাটে পুরুষ। উপস্থিত সকলেই রীতিমতো চমকে তাকায়। বউয়ের সুইসাইডের খবর পেয়ে লন্ডন থেকে ছুটে এসেছে এই ছেলে। ব্যাপারটা মস্তিষ্কে আসতেই মাহিরা চৌধুরী হতভম্ব হয়ে যান। উপরন্তু ফ্যাশন দুরস্ত ছেলেটা আর এলোমেলো রূপ তাদের ভীষণ আশ্চর্য করে। তাজরিয়ান এগিয়ে এসে মেহরিমার গাল ছুঁয়ে হাঁপানো স্বরে প্রশ্ন করে, এরকম পাগলামি কেউ করে বলছেন? মেহরিমা তীব্র আক্রোশে তার হাত দৌড়ে ছুঁড়ে ফেলে ক্রন্ধনরত সুরে বলল, এই চরিত্রহীন পুরুষকে চলে যেতে বলো আম্মু। মাহিরা এবং তারান্নুম চৌধুরী হতভম্ব হয়ে তাকালো দুজনের দিকে। তাজরিয়ান লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে অসহায় কণ্ঠে বলল, আমার বেয়ারা জিনটা আজ বউয়ের মাথায় ভর করেছে মাতাগণ। আপাতত জিনের তাণ্ডব দমনের জন্য আমার একান্ত সময় প্রয়োজন। আপনারা তাহা প্রদান করিয়া আমার এবং জিন মহারানীকে বাধিত করুন। মেহরিমা চেঁচিয়ে বলল, আম্মু, তুমি এখান থেকে এক পাও নড়বে না। যদি ওনার কথা শোনো তবে তোমার মেয়ের অস্তিত্ব খুঁজে পাবে না বলে গেছি।
তাজরিয়ান ভ্রুকুচকে গম্ভীর স্বরে বলল, তোর অস্তিত্বের ভাজে ভাজে লোকায়িত বেয়ারা জিনকে বায়োলজির শানের নজরুল শরণে তবে সেরে বিদায় নেবে। এসব থিওরি কি আর মানুষজনের সামনে বলা সম্ভব? তুই বল। তাজরিয়ানের লাগামহীন কথায় মেহরিমা বিকট স্বরে চেঁচিয়ে বলল, আপনার চিপকু মায়াবেবীর অস্তিত্বের আনাচে কানাচেতে ওসব থিওরি অ্যাপ্লাই করেন গিয়ে আমার শোনাতে আসলে আপনার থিওরির মাস্টার মাইন্ডের নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করবো আমি। তাজরিয়ান নাক মুখ কুচকে প্রশ্ন করে, চোরের নজর অলওয়েজ মূল সম্পত্তি দিকে থাকে। ইহা আবারও প্রমাণিত। আমাদের 14 গোষ্ঠীকে যে সুখবর দিতে হবে সে খেয়াল আছে তোর? মাহিরা এবং তারুণ্যম চৌধুরী এদের বেফাস কথাবার্তা আর নিতে পারলেন না। দুজনেই সুযোগ বুঝে কেটে পড়লেন। তা দেখে বাঁকা হাসলো তাজরিয়ান, আর মোড়া ভেঙে মেহরিমার দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোর মাথায় ওঠে নৃত্য করা বেয়ারা জেন্টার তাজরিয়ানের স্পেশাল থিওরির ক্লাস দরকার। তুই এত গুরুত্বপূর্ণ প্রসঙ্গে বাচ্চাচ্ছিস কেন বোঝেন? তাজরিয়ানের এসব লাজহীন কথাবার্তা মেহরিমার উপর একটু প্রভাব ফেলল না, উল্টো বুকের ভেতরকার অস্থিরতা বাড়িয়ে দিল। তাজরিয়ান তার দিকে ঝুঁকে আসতে নিলে দুর্বল হাতে থাপ্পড় বসালো তার গালে। তাজরিয়ান হতভম্ব হয়ে সরে যাওয়ার আগেই তার কলারের আস্তিন ধরেই মেহরিমা উচ্চ স্বরে বলল, কেন এসেছিস? কি দেখতে এসেছিস? তোর ইগনোরেন্স কতটুকু পুড়িয়েছে আমায় সেটা পরীক্ষা করতে এসেছিস? তোর বুকে অন্য মেয়ের আধিপত্য দেখে আমি কতটা উন্মাদ হয়েছি সেটা দেখতে এসেছিস? কি চাই তোর? না আমার মৃত্যু? আমার কাফনে মোড়ানো লাশ দেখলে? মেহরিমার কথা সম্পূর্ণ হওয়ার আগে তাকে শক্ত করে বুকের ভেতর জুড়ে ধরল তাজরিয়ান। মেহরিমা ছোটাছুটি করলে তাজরিয়ান কাপা সুরে বলল, আমার বারন্ত হার্টবিট সাক্ষী। তোর পাঠানো সেই নির্মম মেসেজটা আমার হৃদয়ে কতটা ভয়ানক তোলপাড় সৃষ্টি করেছে। আমার কম্পনরত কণ্ঠ এই বাক্যের স্পষ্ট বিবৃতি দিচ্ছে যে তোকে হারানোর ভয়ে নির্ভীক সাইকোপ্যাথ প্রচণ্ড রকমের ভীত হয়ে পড়েছিল। আমার অশ্রু ভেজে চোখ জোড়া আর্তনাদ করে বলতে চাইছে তোকে চাক্ষুষ অবলোকন করার তৃষ্ণায় ওরা কতটা ছটফটিয়েছে। মেহরিমা খানিকটা শান্ত হয়ে এলো, কিন্তু পুনরায় সেই নারী সংক্রান্ত বিষয়টা তার মাথায় আসতে সে ফুপিয়ে উঠে বলল, অন্য নারীর সান্নিধ্যে গিয়েছেন, ওকে ছুঁয়েছেন আপনি, ও আপনাকে স্পর্শ করেছে আপনি। তাজরিয়ান কৈফিয়ত দেওয়ার সুরে বলল, বিশ্বাস কর, ওনাকে আমি মায়ের চোখে দেখি। ওনার বয়স প্রায় 50 বছর। রাশিয়ানে হওয়ায় ওনার বয়সটা ঠিক আইডেন্টিফাই করা যায় না। ওনার সাথে আমার পরিচয় হয়েছে ওনার ছোট ছেলের কারণে। বেচারার ব্লাড ক্যান্সারের রোগী, উপরন্তু তার বাবা নেই। এর জন্য ওর চিকিৎসার দায়ভার সম্পূর্ণ আমি এবং ভাইয়া নিয়েছে। প্রতি মাসে নির্দিষ্ট সময় ওকে রক্ত দিতে হয়। আমি লন্ডনে উপস্থিত থাকায় প্রায় ওর সাথে হসপিটালে যেতাম। আমাদের ব্লাড গ্রুপ সেম হওয়ায় বার কয়েক রক্ত দিয়েছে। সেই থেকে ওনার সাথে একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। আর সেই পোস্ট আমার করা নয়। তুই জানিস আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমার বিয়ে হ্যান্ডেল করে। মজার ছলে আমার একটা ক্যাপশন দিয়েছে, নাথিং এলস। বলছেন মেঘাচ্ছন্ন সকাল। আফিয়া চৌধুরী ব্যস্ত হাতে রান্না করছেন। তকির চৌধুরী এবং মেহরিমার জন্য হসপিটালে খাবার পৌঁছাতেই হবে। ওদিকে আবার আরশিয়ানের আসার সময় হয়ে যাচ্ছে। আরিয়ান চৌধুরী গতকাল হসপিটাল ত্যাগ করার সময় ওনাকে বলেছিলেন, আরশিয়ান ফোন দিয়ে জানালো তীব্র ঝড়ের কারণে গাছ ভেঙে পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে, আমি যেন ওকে গিয়ে নিয়ে আসি। স্বামীর কথায় বুক কেঁপে উঠেছিল ওনার। ছেলের বিপদ শুনে কোনো মা নির্বিকার থাকতে পারে? আরিয়ান চৌধুরী ওনাকে আশ্বস্ত করে বেরিয়ে পড়ে, কিন্তু মায়ের মন কি আর মানে? শত কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলেও গতকাল থেকে কেন যেন ওনার মনটা কু ডাকছে। মনের অবাঞ্ছিত ভাবনাকে বিশেষ পাত্তা না দিলেও একেবারে নির্লিপ্ত থাকতে পারছেন না আফিয়া চৌধুরী। নুডলসের জন্য ফ্রাই প্যানে তেল দিতেই আচমকা কলিং বেলের শব্দ শোনা গেল। কিছু একটা ভেবে সার্ভেন্টকে বাকিটা দেখতে বলে ভেজা হাত আঁচলে মুছে চঞ্চল পায়ে এগিয়ে গেলেন দরজার দিকে। উচ্ছ্বসিত মুখে দরজা খুললেও বাহিরের দৃশ্য দেখে ওনার চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল। শাড়ি পরিহিত জ্ঞানহীন একটা মেয়েকে কোলে নিয়ে দরজার সামনেই দাঁড়িয়ে আছে আরশিয়ান। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার পরনে রয়েছে একটা নীল রঙা শার্ট এবং সাদা রঙের লুঙ্গি। ছেলের নতুন অবতার দেখে রীতিমতো চমকে ওঠেন আফিয়া চৌধুরী। ছোটবেলায় বিশেষ সময়ের কটা দিন লুঙ্গি পরলেও গোটা 33 বছরের জীবনে আরশিয়ানকে একবারও লুঙ্গি পরতে দেখেননি তিনি। জোরাজুরি করেও তাকে কখনো এই পরিচ্ছদ পরাতে সক্ষম হয়নি কেউ। ওনাকে বিস্ময়ে বিমূঢ় হয়ে যেতে দেখে আরিয়ান চৌধুরী চিন্তিত মুখে ভেতরে প্রবেশ করে গলা খাঁকড়ে দিয়ে বললেন, সরে দাঁড়াও আফি, ছেলে মেয়েদের ভেতরে ঢুকতে দাও, জার্নি করে ভীষণ ক্লান্ত সবাই।
স্বামীর কথায় যেন হুঁশ ফিরে আফিয়া চৌধুরীর। তড়িঘড়ি করে সরে দাঁড়াতেই দীপ্ত পায়ে বাড়িতে প্রবেশ করে আরশান। তার পিছু পিছু শুকনো মুখে ভেতরে প্রবেশ করে ফারজানা। তারপরে মুখে শয়তানি হাসি ফুটে ভেতরে প্রবেশ করে ইশতিরাজ। ইশতিরাজের বাঁকা হাসিটা ফারজানার শরীরে রীতিমতো আগুন ধরিয়ে দেয়। ফারজানার কটমটে দৃষ্টি দেখে ইশতিরাজ ফিসফিসিয়ে তাকে বলল, আমি দেখতে একটুখানি ব্যাড বয় হলেও বাস্তবে সভ্য মানুষ, এই জন্য সহজে আমার উপর হস্তমিত করতে পারেন আপনি। অন্যদিকে আরশিয়ান বেটা দেখতে সহজ সরল হলেও বাস্তবে একখান পিওর ঘাওড়া চিজ। হ্যাতের সাথে যুক্তিতর্কে যাওয়া আর স্বেচ্ছায় পাথরে মাথা ঠেকা একই ব্যাপার। মন্তব্যটা শুনে ফারজানা দাঁতে দাঁত পিষল। চট্টগ্রাম থেকে ফিরতে পথে ফারজানা আরিয়ান চৌধুরীকে জানায় তাকে এবং প্রিমাকে মানিকনগর নামিয়ে দিতে। আরিয়ান চৌধুরী সেই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, প্রিমা এখন চৌধুরী বাড়ির বউ, সুতরাং সে তার শ্বশুর বাড়ি যাবে। এই কথার বিপরীতে ফারজানা বেশ কিছু যুক্তি দেয়। আরিয়ান চৌধুরী বাধ্য হয়ে মেনে নেওয়ার আগ মুহূর্তে আরশিয়ান গম্ভীর স্বরে বলে, মিসেস প্রিমা এখন আমার ওয়াইফ। ওনার অভিভাবক যেহেতু আমি, তাই আমার সিদ্ধান্তই শিরোধার্য। আপনারা অহেতুক নিজেদের মধ্যে বিতর্ক করে শব্দ দূষণ করছেন। কথাটা শুনে থম মেরে বসেছিল ফারজানা, প্রত্যুত্তর করতে পারেনি। ফারজানাকে নিশ্চুপ হতে দেখে ইশতিরাজ বেশ আনন্দিত হয়। ফারজানা ইশতিরাজের কথার জবাব দিতে গিয়েও থেমে যায়। আরশিয়ান সকলের দৃষ্টি উপেক্ষা করে প্রেমাকে নিয়ে এগিয়ে যাচ্ছে গেস্ট রুমের দিকে। তাকে অনুসরণ করে উপস্থিত সকলেই পা বাড়ায় সেদিকে। আফিয়া চৌধুরী সকলের দিকে তাকিয়ে হতবাক সুরে বলেন, কি হয়েছে তোমাদের এই দশা কেন? আর মেয়েটা এত অসুস্থ হলো কিভাবে? প্রেমাকে চিনতে ভুল করেননি আফিয়া চৌধুরী। গতবার অসুস্থ আরশিয়ানকে প্রেমা বাসায় এনেছিল তা ঢের মনে আছে ওনার। স্ত্রীর প্রশ্নবোধক চাহনি দেখে আরিয়ান চৌধুরী গম্ভীর মুখে বললেন, সবাইকে বাসায় ফিরতে বলো আপি, যা বলার সকলের সামনেই বলবো আমি। এখন অহেতুক কথা না বাড়িয়ে ছেলে মেয়েদের খেতে দাও। প্রেমাকে ঠিকঠাক মতো ব্যাডে শুয়ে কমফোর্টার টেনে দিল আরশিয়ান। বদ্ধ ঘরটার জানালাগুলো খুলে দিয়ে হালকা পাওয়ারের ফ্যান চালিয়ে দিল। অচেনা একটা মেয়ের এত কেয়ার করতে দেখে আফিয়া চৌধুরী বিস্মিত চোখে তাকালেন। সব কিছু ঠিকঠাক দেখে আরশিয়ান বলল, আপাতত ক্ষুধা নেই, আমার নিজের জন্য একটু সময় দরকার। অনুগ্রহপূর্বক কেউ আমাকে ডিস্টার্ব করো না। কথাটা বলে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পূর্বে প্রেমার দিকে এক পলক তাকিয়ে ফারজানার উদ্দেশ্যে আরশিয়ান বলে, আপনি ওনার কমফোর্ট জোন। এই মুহূর্তে আপনি ব্যতীত অন্য কারোর সাথে উনি সহজভাবে নিজের ফিলিংস শেয়ার করতে পারবেন বলে মনে হয় না আমার অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় তাহলে ওনার এই ট্রমা থেকে বের হয়ে আসতে সাহায্য করুন। ফারজানা বিরস মুখে বলল, ওর অবস্থা বুঝিয়ে ওকে নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিলাম আমি, কিন্তু ফারজানার কথা সম্পূর্ণ হওয়ার আগে আরশান গম্ভীর কণ্ঠে বলে, চৌধুরী বাড়ির বউয়েরা বিয়ের পর অন্যত্র রাত্রি যাপন করে না। শেষোক্ত কথাটা বলে ঘর ছেড়ে বেরিয়ে যায় আরশান। ছেলের কথায় হতভম্ব হয়ে যান আফিয়া চৌধুরী। স্বামীর পানে বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করলে আরিয়ান চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বলেন, যা শুনেছ সেটাই ঠিক। আরশিয়ান বিয়ে করেছে। সবাইকে জরুরি ভিত্তিতে বাসায় আসতে বলো। সবার সামনেই পুরো ঘটনা খুলে বলবো। অপরাহ্নের শেষ প্রহর। আরশান বিয়ে করেছে। খবরটা হসপিটালে পৌঁছানো মাত্রই এক প্রকার জোর জবরদস্তি করে তৌকির চৌধুরী এবং মেহরিমা ডিসচার্জ নিয়ে বাসায় ফিরেছে। হসপিটাল থেকে ফিরেই সকলের সমব্যথ হয়েছে আরিয়ান চৌধুরীর ঘরে। ছেলের অভিমানী দৃষ্টি এবং চাপা আক্ষেপ ধরতে পেরে আকস্মিক ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন আরিয়ান চৌধুরী। ওনার অবস্থা দেখে আফিয়া চৌধুরী ভয় পেয়ে গেলেও ইশতিরাজ ওনাকে আশ্বস্ত করে। সবার কৌতূহলী দৃষ্টি দেখে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে পুরো ঘটনা খুলে বলেন আরিয়ান চৌধুরী। সকলে হতবাক হয়ে শুনে সেই কাহিনী। পুরো ঘটনা শুনে তাজরিয়ান এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের ঘরের দিকে হাঁটা দেয়। মেহরিমাও এক প্রকার বাধ্য হয়ে ছুটে যায় তার পিছু। আরশিয়ান তার প্রথম স্ত্রীকে পাগলের মতো ভালোবাসত। শুদ্ধ পুরুষের জীবনে আসা প্রথম নারীরা ভীষণ সৌভাগ্যবতী হয়। দুর্ভাগ্যবশত সেই বেচারির কপালে এত সুখ সহ্য হয়নি। আকস্মিক এক দুর্ঘটনায় তার ভয়াবহ মৃত্যু হয়। আরশিয়ান তার লাশ দেখে টু শব্দ করেনি, উল্টো ভীষণ রকমের শান্ত হয়ে পড়েছিল। কথিত আছে সেটা দুর্ঘটনা নয়,
বরং মার্ডার। তবে এই কেসের অভ্যন্তরীণ বিষয়ে তাদের কারোরই জানা নেই। গম্ভীর আর্শিয়ান এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছিল যে বাধ্য হয়ে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিতে হয় এবং সুস্থতা সুনিশ্চিত করতে সুদূর লন্ডনে পাঠাতে হয়। সকলের দোয়া এবং প্রচেষ্টার ফলে আর্শিয়ান সুস্থ হয়ে উঠলেও ধীরে ধীরে একরোখা হয়ে ওঠে। মেজাজের দিক দিয়ে শান্ত প্রকৃতির হলেও রাগলে হুঁশ হারিয়ে ফেলে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর সে পণ করেছিল ইহ জীবনে আর বিয়ে নামক সম্পর্কে নিজেকে জড়াবে না। আর্শিয়ানের পরিস্থিতি দেখে বাড়ির কেউই তাকে জোরাজুরি করার সাহস পায়নি, কিন্তু নিয়তির লিখনকে আর খণ্ডানো যায়? এই বিয়ের পরিণতি কী হবে কারোরই জানা নেই। তবে তারা শঙ্কিত, আর্শিয়ানকে চিরতরে হারিয়ে ফেলতে হবে না তো? আরিয়ান চৌধুরী হাজার রকমের নেতিবাচক চিন্তায় অস্থির হয়ে ওঠেন। দুর্বল গলায় বলেন, তোমরা নিজেদের ঘরে যাও, আমি একটু ঘুমাবো। পুরো ঘটনা শুনে সকলেই একটা ঘুরের মাঝে ছিল। আরিয়ান চৌধুরীর কথায় তারা বিরক্তি প্রকাশ না করে ঘর ছেড়ে বেরিয়ে যায়। তৌকির চৌধুরী মেজু এবং ছোট ছেলের হাত ধরে বেরোতে বেরোতে আনন্দিত স্বরে বলেন, আল্লাহ আমাকে নিরাশ করেননি। তিনি আমার সান্দা দুবাইয়ে এর জীবনটা গুছিয়ে দিয়েছেন। আমার মন বলেছে, আরু এবার তো ছেলেটার ঘরে শান্তি বর্ষিত হবে। সুখের আলোক ছাটায় জলমলিয়ে উঠবে গোটা সংসার। ঘরের লক্ষ্মীর আগমন আমি বেশ টের পাচ্ছি। বাবার কথা শুনে আরিয়ান চৌধুরী ম্লান হেসে বলেন, আমার ছেলেটার ওপর এখনই জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিও না আব্বা। একটুখানি সময় যাক ওদের স্থির হতে। দুজনের আগে পরিস্থিতি বুঝে উঠুক, এরপর না হয় আমরা আমাদের মতামত দেব। তৌকির চৌধুরী মুখ ভার করে চললেন নিজের ঘরের দিকে। আরিয়ান চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর হাতটা মুঠোবন্দি করে অসহায় কণ্ঠে ডাকেন, আফি। মায়াময় ডাকটা আফিয়া চৌধুরীর অন্তঃকরণে নাড়া দেয়। অভিমান থিত হয়ে আসে। নিমিলিত দৃষ্টিচূড়া স্বামীর মুখপানে নিক্ষেপ করে বলেন, বলুন মহাশয়। স্ত্রীর কণ্ঠে অভিমান টের পেয়ে আরিয়ান চৌধুরীর ধরা গলায় বলেন, তোমাকে টেনশন থেকে বিরত রাখতে মৃত্যুর আশ্রয় নিয়েছিলাম আফি। একটা মতো সন্তান আমাদের। ওর বিপজ্জনক পরিস্থিতির বর্ণনা শুনে তুমি স্থির থাকতে পারতে। তোমাকে অসুস্থ অবস্থায় ফেলে যেতে আমার মন সায় দিত। প্রিয় পুরুষের কাছে অত্যন্ত যুক্তিবাদী নারীও অবুঝ হয়ে যায়। পুরো সংসার দক্ষ হাতে সামলানো আফিয়া চৌধুরীও তার ব্যতিক্রম নয়। স্বামীর কথা শুনে হৃদয়ের অবশিষ্ট অভিমানটুকু বিসর্জন দিয়ে স্বামীর বুকে মাথা রেখে ক্রন্ধনরত স্বরে আফিয়া চৌধুরী বলেন, শুনছেন, আমার ভীষণ ভয় করছে। কি হবে ওদের ভবিষ্যৎ? নারীর আসল ঠিকানা তার স্বামীর ঘর। স্বামী যদি ভাবলেশীন হয় তাহলে স্ত্রী সেই ঘরে লাঞ্ছিত হয়। আর্শিয়ান যদি বিয়েটা মন থেকে না মানে, তাহলে মেয়েটাকে কি জবাব দিব আমরা? আরিয়ান চৌধুরীর চিন্তা যেন হু হু করে বাড়ল। স্ত্রীর মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, আমরা আর্শিয়ানকে জোর করতে পারবো না, তবে অনুরোধ করব। ওকে বোঝানোর সর্বাত্মক চেষ্টা করব। এরপরও যদি তার অমত থাকে তবে আমাদের করার কিছু থাকবে না। তবে আমার সুপ্ত বিশ্বাস রয়েছে আর্শিয়ান তার স্ত্রীর অমর্যাদা হতে দেবে না। আফিয়া চৌধুরী নীরবে শুনেন স্বামীর কথা। কিয়ৎকাল পেরোতেই আরিয়ান চৌধুরী বলেন, আফি। আফিয়া চৌধুরী ধীর স্বরে বলেন, বলুন মহাশয়। আরিয়ান চৌধুরী কণ্ঠে খানিকটা চাপা উচ্ছ্বাস নিয়ে বলেন, জানো, মেয়েটার একদম পুতুলের মতো। আমরা যেরকম মেয়ের জন্য তার নিকট ফরিয়াদ করতাম একদম সেরকম, উপরন্ত সে এতিম। শ্বশুরবাড়ির সম্পর্কটা সাইডে রেখে ওকে মেয়ে হিসেবে গ্রহণ করতে পারবে না। আর্শিয়ানের সাথে ওর কতটুকু বনাবনি হবে আমার জানা নেই, কিন্তু আমি চাই আমাদের সাথে ওর বন্ডিংটা চমৎকার হোক। স্বামীর কথায় নীরবে সায় জানিয়ে আফিয়া চৌধুরী নিজেও আহ্লাদী কণ্ঠে বলেন, খোদা তালা শেষ বয়সে এসে আমাদের ইচ্ছে পূরণ করেছেন। আপনার বৌমার যদি আপত্তি না থাকে তাহলে আমিও দ্বিরুক্তি করব না। নিজের মেয়ের মতো আগলে রাখবো ওকে। আরিয়ান চৌধুরী স্মিত হাসলেন। জীবনে উত্তম সঙ্গী পাওয়া ব্যক্তিরা কতটা সৌভাগ্যবান হয় সেটা আবারও টের পেলেন তিনি। অন্ধকারাচ্ছন্ন ঘর, মেহেরিমার উন্মুক্ত কাঁধে মুখ গুজে শুয়ে আছে তাজরিয়ান। মেহেরিমা টের পাচ্ছে তার কাঁধের কাজটা উষ্ণ পানিতে জপ জপ করছে। তার সাথে লেপ্টে থাকা শক্তপোক্ত পুরুষালী শরীরটা কিছুক্ষণ পরপর কান্নার দমকে কেঁপে উঠছে।
তবু সে নির্বাক থাকে, নীরবে কেবল তাজরিয়ানের মাথার চুলগুলোতে হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর তাজরিয়ান নিজ থেকেই বলে ওঠে, সব দোষ আমার। আমি যদি তোকে ইগনোর না করতাম তাহলে তুই অসুস্থ হতি না, ভাই এরকম একটা বিপদে পড়তো না। আমি কিভাবে ভাইয়াকে ফেস করব? কান্নার দমকে কথা আটকে আসে। জ্ঞান হওয়ার পর তাজরিয়ানকে কখনো কাঁদতে দেখেছে বলে মনে পড়ে না মেহরিমার। এমনকি 7 বছর আগের সে জঘন্য ঘটনাও তাকে কাঁদাতে পারেনি। অথচ আজ বড় ভাইয়ের অবস্থা দেখে শক্তপোক্ত মানুষটা নিমিষেই ভেঙে গুড়িয়ে গেছে। মেহরিমা তাজরিয়ানের কথার প্রত্যুত্তরে শুধায়, আমাকে 7 মাস ধরে ইগনোর করার কারণটা কি? সামান্য একটা ভুলের জন্য এত বড় শাস্তি দিচ্ছিলেন কেন আপনি আমায়? তাজরিয়ান মাথা নাড়িয়ে অসম্মতি প্রকাশ করে বলে, কোম্পানির কিছু ঝামেলার কারণে আমার ফোন হ্যাক করা হয়েছিল। যাবতীয় ইনফরমেশন ঘন্টায় ঘন্টায় অন্যের মনিটরে শো করছিল। আমি চাইনি শত্রুপক্ষ কোনো অস্তিত্বের আভাস পাক। তুই হয়তো খেয়াল করেছিস, বাসাতেও সেভাবেই যোগাযোগ করা পসিবল হয়নি। তোর উপর চাপ আর রাগটা থেকে আরো বেশি ইগনোর করছিলাম তোকে। মেহরিমার বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। তাজরিয়ানের মুখটা সম্মুখে এনে তার রক্তিম চোখ দুটোতে আলতো চুম্বন এঁকে দিয়ে বোঝানোর স্বরে বলল, জন্ম, মৃত্যু, বিয়ে 3টা তো আল্লাহর হাতে। এক্ষেত্রে আপনার দোষ থাকতে পারে না কখনোই। হয়তো নিজেকে দোষারোপ করবেন না, ভাইকে মেন্টালি স্ট্রেস ফ্রি রাখার উপায় খোঁজেন, তাহলে সব সমস্যা এক ঝটকায় সমাধান হয়ে যাবে। তাজরিয়ান মেহরিমার রুগ্ন মুখটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে। তুই অনেক বড় হয়ে গেছিস বলছেন। মেহরিমা পরিস্থিতি পাল্টাতে ভাব নিয়ে বলে ওঠে। কোনো সন্দেহ আছে? তাজরিয়ান মেহরিমাকে এক হাতে টেনে নিজের সন্নিকটে নিয়ে তার অনাবৃত পক্ষে মুখ গুজে হাসকি স্বরে বলল। লেট মি চেক বলছেন। তাজরিয়ানের আকস্মিক করা কাণ্ডে মেহরিমা খিলখিলে হেসে ওঠে। ঘুম জড়ানো চোখ দুটোর অলস দৃষ্টি বিছানার একপাশে পড়তেই নিজের পছন্দের ছেঁড়া গাউনটা দেখে বলে। আমার পছন্দের ড্রেসগুলোর সাথে আপনার কিসের এত শত্রুতা আছে বলুন তো? তাজরিয়ান রাশ ভারী স্বরে বলে ওঠে। একান্ত মুহূর্তে কেবল তাজরিয়ান নামক তোর অস্তিত্বের সাথে মিশে থাকবে বলছেন, বাকি সব পরিচ্ছেদের গুরুত্ব মূল্যহীন। তাজরিয়ানের কথায় মেহরিমা বিস্মিত হয় না, উল্টো নিজেকে ছাড়িয়ে অপর পাশ ফিরে শুয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে। আমাকে 7 মাস ইগনোর করার শাস্তি স্বরূপ আপনাকে আমি আগামী 7 বছর টানা ইগনোর করব। সুতরাং এখন 7 ফুটের দূরত্ব বজায় রাখুন। বইয়ের মুখ থেকে অনাকাঙ্ক্ষিত কথা শুনে তাজরিয়ানের ভ্রুজোড়া কুঁচকে এলো। মৃদু রাগ নিয়ে পেছন থেকে মেহরিমার পায়লা বুদরে হাত রেখে তার নতজানু শরীরটা নিজের সাথে মিশিয়ে নিয়ে হুমকির স্বরে বলল। ফর ইউর ক্যান ইনফরমেশন, আমি ফাদার তেরেসা নই। 7 মাস পর বেবি শোর উদযাপন করতে না চাইলে মস্তিষ্ক থেকে 7 বছর এবং 7 ফুটের প্ল্যানটা ডিলিট কর। তাজরিয়ানের কথা শুনে মেহরিমার গড়াগড়িতে কাঁদতে মন চাইল। এরকম অসভ্য পুরুষ মানুষ তার কপালে কেন জুটল? ভয়ঙ্কর কথা হজম করার শক্তি নেই বিধায় মেহরিমা ঘুমের ভান ধরে পড়ে রইল। তাজরিয়ান কিছুক্ষণ ওকে ঝুঁকি দিয়ে পরিশেষে ব্যর্থ হয়ে মেহরিমাকে নিজের প্রশস্ত বুকের মধ্যেও জড়িয়ে নিয়ে নিজেও প্রশান্তির ঘুমিয়ে তুলে গেল। স্তব্ধ সন্ধ্যা। ব্যালকনির গ্রিল আঁকড়ে ধরে মেঘাচ্ছন্ন আকাশে চাঁদের লুকোচুরি দেখছে প্রেমা। ব্যালকনিতে আহামরি তেমন সাজসজ্জা না থাকলেও গ্রিলের ফাঁকে কটা ইনডোর প্ল্যান্ট ঝুলছে। এই ব্যালকনির সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হলো এটার সাথে অ্যাটাচড সিঁড়ি রয়েছে, যার মাধ্যমে খুব সহজেই নিচে অবস্থিত সুবিশাল বাগানে যাওয়া যাবে। প্রেমা আনমনে পরখ করছিল সব কিছু। সারাটা দিন ঘুমানোর ফলে শরীরের অসুস্থতা এবং ক্লান্তি নিমেষে গায়েব হয়ে গিয়েছে। তাকে সারাদিন পাহারা দিয়ে ক্লান্ত ফারজানা এখন বেঘুরে ঘুমাচ্ছে। প্রেমার কল্পনার মাঝে বাদ সাধল এক গমগমে পুরুষালী স্বর। নিচের দিকে সিঁড়ির কাছটায় দাঁড়িয়ে আরশান শীতল কণ্ঠে বলছে। আপনার অসুবিধা না থাকলে একটু নিচে আসবেন। প্রেমার হৃদয়টা থমকে যায়। সে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এই মানুষটার মুখোমুখি হওয়া মাত্রই হৃদয়ের হৃদস্পন্দন তরতর করে বেড়ে যায়। অদ্ভুত অপরাধবোধ জাগ্রত হয় মস্তিষ্কে। প্রেমা কেন যেন আরশানের ডাক উপেক্ষা করতে পারল না। হলদেটে কামিজের উড়নাটা শরীরে ভালো মতো জড়িয়ে ধীর পায়ে নেমে গেল নিচের দিকে। কদম বাড়ানোর সাথে সাথে বেলাগাম গতিতে বাড়তে থাকলো তার হৃদস্পন্দন। আরশান নির্নিমেষ তাকিয়ে দেখল প্রেমার আগমন। সে নেমে আসতেই আরশান পুনরায় ধীর স্বরে বলল। বাগানের ভেতরের দিকটায় বসার জন্য চমৎকার একটা জায়গা আছে।
আমরা সেখানে বসে কিছুক্ষণ কথা বলতে পারি? প্রিমা দৃষ্টি নত রেখে নরম স্বরে বলল। জি অবশ্যই। নিঃশব্দে একত্রে কয়েক কদম এগিয়ে গিয়ে একটা বড়সড় দোলনার সামনে দাঁড়ালো তারা। প্রিমা চোখ ঘুরে দেখলো দোলনার পাশে বিরাট এক বেলি ফুলের গাছ আছে। সে পুষ্পের সৌরভে বিমোহিত হয়ে ওঠে প্রিমার মন। আরশান গলা খাকারি দিয়ে বলে, পাশাপাশি বসতে সমস্যা আছে? আনইজি ফিল হবে আপনার? প্রিমা সম্মুখে তাকিয়ে দেখে দোলনায় যথেষ্ট স্পেস আছে। দুজন বসলেও তাদের মাঝে বিস্তর ফারাক থাকবে। প্রিমা মাথা নাড়িয়ে ধীর স্বরে বলে, না, কোনো অসুবিধা নেই। অতঃপর প্রথমবারের মতো তারা দুজন পাশাপাশি বসল। আরশান নিশ্চুপ থেকে প্রিমাকে পর্যবেক্ষণ করছিল। প্রিমা সবকিছু ভুলে বেলি ফুলের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। প্রিমার মুগ্ধ দৃষ্টি অবলোকন করে হাত বাড়িয়ে ফুলসহ একটা ছোট্ট ডাল ভেঙে প্রিমার কুলের উপর রেখে আরশান বলল, আপনার অপলক চাহনিতে ওরা বিব্রত হচ্ছে মিসেস প্রিমা। আরশানের কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্র লজ্জায় দৃষ্টি নিমলিত হলো প্রিমার। আরশান সেই দৃশ্য দেখে স্মিত হেসে উঠল। পরিশেষে হেয়ালি বন্ধ করে কিছুক্ষণ পর গম্ভীর স্বরে বলল, আপনি আমাদের সম্পর্কটা থেকে কি আশা করেন? আপনি দাম্পত্য জীবন নিয়ে আপনার চাহিদা কীরূপ? প্রিমা তাচ্ছিল্য হেসে বলল, কাগজে কলমে নামধারী সম্পর্কে আশা নিরাশার ব্যাপারটা থাকে না। যদি বলেন দাম্পত্য জীবনের কথা, তবে আমি চেয়েছিলাম একজন শুদ্ধ পুরুষকে, যার হৃদয়ে কেবলমাত্র আমার জন্য একটুখানি জায়গা হবে, যার চোখ জোড়ায় আমি সীমাহীন সম্মান খুঁজে পাবো। পার্সোনালি আই বিলিভ দ্যাট একটা সম্পর্কে ভালোবাসার থেকেও সম্মানটা অধিক জরুরি। আরশান ভীষণ মনোযোগ দিয়ে শুনল তার কথা। আজকালকার যুগে বাস্তবতা বুঝে এমন মেয়ে মানুষ খুবই কম এক্সিস্ট করে। প্রিমার উত্তর শুনে বুকের উপরকার বোঝা কিছুটা হালকা হয় তার। আরশান ধীর স্বরে বলে উঠল, আপনি আমার জীবনে আসা দ্বিতীয় নারী। সোজাসাপটা বলতে গেলে এই সম্পর্কটাকে আমি অস্বীকার করছি না, তবে আপনাকে দায়িত্ব ব্যতীত অন্য কিছুও ভাবতে পারছি না। এতটুকু বলে আর চোখে প্রেমার মুখ পানে তাকালো আরশান। মেয়েটার দৃষ্টি স্বাভাবিক, কিন্তু এক হাতে খামচে ধরে রেখেছে ওড়নার এক অংশ। আরশান দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলে, স্বামী, সংসার, দাম্পত্য জীবন, এই বিষয়গুলো ঘিরে আপনার এক্সপেকটেশন থাকাটা ভুল নয়। তবে আপনার সমস্ত স্বপ্নগুলোকে প্রাধান্য দিতে পারবো কিনা তা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। আমি আপনাকে কখনোই অসম্মান করব না, তবে ভালোবাসবো এমন প্রতিশ্রুতিও দিতে পারবো না। বদ্ধ কামরায় আমরা একসাথে থাকলেও আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সুলভ কোনো সম্পর্ক আদতেই কখনো পূর্ণতা পাবে কিনা সেটা নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারবো না। প্রেমা আনমনে কিছু একটা ভেবে তাচ্ছিল্য হাসল। আরশানের রক্তিম চোখ জোড়ার দিকে দৃষ্টিপাত করে বলল, দায়িত্বের মুখোশ থেকে বেরিয়ে প্রকৃতপক্ষে স্বামী হওয়ার চেষ্টা করবেন কখনো? আরশান অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রচেষ্টা থাকবে। প্রেমার আধার কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। সে ধীর কণ্ঠে বলল, তবে আমিও একটা শেষ সুযোগ দিতে চাই সম্পর্কটাকে। দেখা যাক পরিশেষে পরিণতি কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। আরশান মাটিতে পড়ে থাকা নষ্ট বেলি ফুলের দিকে দৃষ্টি তাক করে শুধায়, সুযোগের সময়সীমা কতদিন? প্রেমা স্মিত হেসে বলল, আমৃত্যু। আরশান হতবাক চোখে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, সুযোগের সময়সীমা আমৃত্যু নির্ধারণ করার কারণ? যদি এই সম্পর্কটা কেবল দায়িত্বের বেড়াজালে আবদ্ধ থাকে এবং আমৃত্যু আমাদের সংসার না হয়, তখন? প্রেমা নির্বিকার সুরে বলে, নাই বা হলো সংসার, অন্তিম সময়ে গিয়ে আমার লাশের খাটিয়া বহন করার জন্য একটা কাঁধ অন্তত থাকবে। বেওয়ারিশ লাশ হিসেবে শেষকৃত্য সম্পন্ন হবে না, এটাই আমার জন্য সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। আরশান হতবাক সুরে বলল, আপনার নির্মম কথাগুলো শুনে আমি বিস্মিত হচ্ছি। প্রেমা আলতো হেসে বলল, নিষ্ঠুর বাস্তবতার সহজাত বৈশিষ্ট্য হলো মানুষকে বিস্মিত করা। আমার একটা অনুরোধ আছে, রাখবেন? আরশান দীর্ঘশ্বাস ফেলে বলল, বলুন। প্রেমা ভাবলেশহীন গলায় বলল, যতদিন আমাদের সম্পর্কটা কেবল দায়িত্ব নামক বেড়াজালে আবদ্ধ থাকবে, ততদিন নিজের দায়িত্ব আমি নিজেই নিব। অর্থাৎ আমার ভরণ পোষণের দায়িত্ব স্বয়ং আমার। আপনার কোম্পানিতে চাকরি না থাকলেও অসুবিধা নেই, আমি অল্টারনেটিভ ওয়ে খুঁজে নেব। আরশান ক্ষণে ক্ষণে বিস্মিত হচ্ছে।
সে নীরবেই মাথা নেড়ে সায় জানিয়ে বলে, ঠিক আছে, তবে আমার পিএ হিসেবে আপনি চমৎকার দায়িত্ববান একজন মানুষ। আপনাকে হারাতে চাইছি না। প্রিমা স্মিত হাসল কেবল। প্রশ্ন ফুরিয়ে যাওয়ায় আরশিয়ান নিশ্চুপ রইল। আচমকা বাগানের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিশালাকার কাঠগোলাপের কাছ থেকে একটা ফুল পড়ায় প্রিমা দোলনা থেকে উঠে সেটা তুলতে গেল। প্রিমার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই আকস্মিক কিছু একটা চোখে পড়ল আরশিয়ানের। চোখ বুজে অস্ফুট স্বরে সে আওড়ালো, ও শিট। প্রিমা ফুলটা হাতে তুলে নিয়ে ফিরে দাঁড়াতেই আরশিয়ানের বাহুর সাথে মৃদু ধাক্কা খেল। আরশিয়ান ব্যস্ত ভঙ্গিতে তার বাহু টেনে ধরে দোলনায় বসিয়ে বলল, আপনি 10 মিনিট মতো দোলনায় একটু বসেন, একদম নাড়বেন না। কেউ আসলে ওঠার দরকার নেই, আমি আসছি। প্রিমা হতবাক হয়ে তাকালো আরশিয়ানের প্রস্থানের পানে। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু স্বরে গুনগুনি গান গাইতে গাইতে দোল খেতে লাগলো। নিস্তব্ধ জায়গাটায় সে শব্দ গুঞ্জন তুলল। হাওয়ায় মিলিয়ে গেল গানের কিছু পঙ্গক্তি। প্রায় 15 মিনিট পর আরশিয়ান তার সামনে উপস্থিত হয়। লোকটা হাঁপাচ্ছে, তামাটে বর্ণের কপাল পেয়ে সে জল গড়িয়ে পড়ছে। হাতের উল্টো পিঠে কপালের ঘামটুকু মুছে হাতে প্রেমার উদ্দেশ্যে আদেশের স্বরে আরশিয়ান বলল, আমার সাথে আসুন। প্রেমা বাধ্য স্ত্রীর ন্যায় তার পিছু গেল। কিছুটা সামনে এগোতেই আরেকটা সিঁড়িযুক্ত বারান্দা দেখল প্রেমা। আরশিয়ান ইশারায় তাকে উঠতে বললে আগত্যা প্রেমা পা চালিয়ে উঠে পড়ল সেই ব্যালকনিতে। কাচের নির্মিত স্লাইডিং ডোরটা চাবি দিয়ে খুলে ভেতরে ঢুকলো। প্রেমার দিকে হাতে থাকা শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে আলমারির দিকে এগিয়ে গেল আরশিয়ান। কিছু একটা খুঁজে একটা অফ হোয়াইট কালার 3/4 প্যান্ট এবং একটা ব্লু কালার টি শার্ট এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, আপনার কামিজে ব্লাডের স্টেইন লেগে আছে। আমরা যৌথ পরিবারে থাকি। বাসায় আমি ব্যতীত অসংখ্য মানুষ আছে। আমি চাই না কেউ আপনাকে অপ্রস্তুত অবস্থায় দেখুক। প্রেমা লজ্জায় থিতু হয়ে ফ্লোরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। আরশিয়ান তাকে সহজ করতে বলল, অসাবধানতাবশত অনেক সময় অনেক কিছুই হয়ে যায়, তবে আমি চাইবো আপনি সতর্ক থাকুন। ব্যক্তিগত বিষয়াদি লোক সম্মুখে আনা আমার পছন্দ নয়। যে কোনো প্রয়োজন প্রবলেম আপনি আমার সাথে শেয়ার করবেন। আদর্শ হাজব্যান্ড হতে না পারলেও আমরা একে অপরের শুভাকাঙ্ক্ষী হব। সময় তার নিজস্ব গতিতেই বহমান। প্রায় সপ্তাহ খানেক সময় পেরিয়েছে। আরশিয়ান এবং প্রিমার অভ্যন্তরীণ সম্পর্কের পরিবর্তন না ঘটলেও তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ বোঝাপড়া তৈরি হয়েছে। চৌধুরী বাড়ির সকলের সাথে প্রিমার একটা সৌজন্যমূলক সম্পর্ক গড়ে উঠেছে। বিশেষত আরিয়ান চৌধুরী এবং আফিয়া চৌধুরীর সাথে তার খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। দুর্ভাগ্যবশত তাজরিয়ানের সাথে প্রিমার কোনোরূপ কথোপকথন হয়নি। সকালের ব্রেকফাস্টের জন্য চৌধুরী বাড়ির সকলেই সমবেত হয়েছে ডাইনিং টেবিলে। সবার মাঝে কেবল আরশিয়ান এবং প্রিমা অনুপস্থিত। তৌকির চৌধুরী সকলের দিকে এক পলক তাকিয়ে আরিয়ান চৌধুরীর উদ্দেশ্যে বললেন, আমার শান দাদুভাইকে ডাকার ব্যবস্থা। বাকি কথা শেষ হওয়ার আগেই দেখা গেল একেবারে অফিসের জন্য তৈরি হয়ে নিচে নামছে প্রিমা। তার পিছু পিছু স্লিপ দুটো গোটাতে গোটাতে নেমে আসছে আরশিয়ান। দুজনকে একসাথে দেখলে মনে হয় তারা মেড ফর ইচ আদার। সকলে অভিভূত চোখে কিছুক্ষণ চেয়ে রইল। ওরা টেবিলের কাছে শুয়ে চেয়ার টেনে বসলো। আরশিয়ান সকলের উদ্দেশ্যে বলল, গুড মর্নিং গাইস। সকলে যে যার মতো উত্তর দিল। আরশিয়ান তারা দিয়ে আফিয়া চৌধুরীকে বলল, আম্মু তাড়াতাড়ি নাস্তা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আফিয়া চৌধুরী এগিয়ে এসে ছেলের প্লেটে পরোটা এবং গরুর কলিজা ভুনা তুলে দিলেন। প্রেমার প্লেটে কলিজা ভুনা দিতে গেলে আরশিয়ান থামিয়ে দিয়ে বলে, ওনার অ্যালার্জি আছে আম্মু, ওটা দিও না। প্রেমা খানিকটা বিব্রত হলো। জোরপূর্বক মেকি হেসে বলল, আসলে প্রেমাকে মাঝ পথে থামিয়ে আরিয়ান চৌধুরী ব্যস্ত কণ্ঠে বললেন, আপনার অ্যালার্জির কথা আমাদের জানাননি কেন আম্মা? এখনই তো একটা বিরাট ভুল হতে যাচ্ছিল। প্রেমা সহসায় ফিরে তাকালো আরিয়ান চৌধুরীর পানে। ওনার চোখ দুটোতে ভয় খেলা করছে। প্রেমা মিনমিনে স্বরে বলে উঠল, আসলে আমি খেয়াল করিনি। ঠিক আফিয়া চৌধুরী মুরগির মাংস বেছে ভালো 2 পিস ওর প্লেটে দিয়ে বললেন, আমাকে সমস্তটা জানিয়ে রাখবে। আমি বুঝে শুনে তোমার জন্য রান্না করব। একদম অস্বস্তি বোধ করবে না, কেমন? আফিয়া চৌধুরীর চোখে মুখে উদ্বেগ প্রতীয়মান। প্রেমার মনটা আকস্মাৎ প্রসন্ন হয়ে উঠল। তার অপ্রাপ্তির খাতাটা বোধ হয় পূর্ণ হয়ে আসছে।
একটুখানি ভালোবাসা যত্ন মায়ের অভাবে কঠোর হয়ে যাওয়া হৃদয়টা গলতে শুরু করেছে। সবাইকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছিলেন তৌকির চৌধুরী। সবার খাওয়া শেষ পর্যায়ে আসতেই তিনি গম্ভীর স্বরে বলে উঠলেন, আমার দাদু ভাইদের কাছে আমার কিছু আবদার আছে, আশা করি তোমরা এবার আমাকে নিরাশ করবে না। ঝিমিয়ে ঝিমিয়ে কোনো মতে খাবার খাচ্ছিল তাজরিয়ান। তৌকির চৌধুরীর কথা শুনে আচমকা বিরক্ত কণ্ঠে বলে উঠল, মানসম্মত ইচ্ছে হলে প্রাধান্য দেওয়া যায়, কিন্তু তুমি যদি কঠোর পরিশ্রমের আগে সফলতার ট্রফি চেয়ে বসো তাহলে কিভাবে দেব? তাজরিয়ানের কথার অর্থ বুঝতে পেরে সকলে মুখ টেপে হাসলেও তৌকির চৌধুরীর মুখটা অন্ধকার হয়ে আসলো। এসব বাক্যলাপে অনভ্যস্ত প্রেমা খুক খুক শব্দে কেসে উঠল। তাজরিয়ান তৎক্ষণাৎ তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, সরি বৌমনি, অ্যাকচুয়ালি উপর দিয়ে ফিটফাট হলেও ভেতর থেকে আমি একেবারে নিউক্লিয়ার বোমার স্পেশাল এডিশন। অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, বাট আমার মুখ নিশ্চিত প্রত্যেকটা বাক্য ছোটখাটো একটা অ্যাকশনের সমতুল্য। এখন থেকে অভ্যস্ত হয়ে গেলে ইন ফিউচার এসব বিষয় হজম করতে সুবিধা হবে। প্রেমা হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে সামান্য পানি পান করে বলল, ঠিক বলেছেন। তাজরিয়ান কিছু একটা ভেবে পুনরায় বলল, এতদিন আপনাকে পর্যবেক্ষণ করছিলাম বিধে আমাদের আলাপ ছাড়াতে হয়নি। চৌধুরী বাড়ির সকলের আবেগের নাটবো একটু ঢিলা হলেও আমি আলাদা কিসিমের মানুষ, অত সহজে কাউকে বিশ্বাস করতে পারি না। আপনাকে পর্যবেক্ষণ করে বলছিলাম আমার ভাইয়া জিতছে। এই খুশিতে আজকে থেকে আপনি পেয়ে যাচ্ছেন বডিগার্ড সমতুল্য দেবর। কনগ্রাচুলেশনস বৌমনি। তাজরিয়ানের পাশে বসা মেহরিমা মনে মনে বলে উঠল, সবার বেলায় আপনার আবেগের নাট বল্টু ঢিলা হলেও আমার বেলায় কেন লাগামহীন হয়ে যায় মিস্টার তাজরিয়ান জাওয়াদ চৌধুরী? প্রেমা ধাতস্থ হয়ে মিষ্টি সুরে বলল, খুব সম্ভবত আমি একজন বড় ভাই পেতে যাচ্ছি। সেই খুশিতে আপনার জন্য অসংখ্য শুভকামনা রইল। তাজরিয়ান চোখ ছোট ছোট করে তাকালো। সে প্রেমাকে চমকে দিতে চেয়েছিল, কিন্তু প্রেমা তো তার আসল পার্সোনালিটি এক ঝটকায় বুঝে ফেলেছে। তৌকির চৌধুরী না পারতে রাগান্বিত স্বরে বলল, বয়স বেড়েছে বলে আমার কথার দাম নেই, কর্তৃত্ব তোমাদের হাতে বলে আমার সিদ্ধান্ত মূল্যহীন হয়ে গেছে। বেশ, তবে আরশান মাঝপথে ওনাকে থামিয়ে দিয়ে বলল, তোমার সকল মতামতকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে দাদু। কি চাই তোমার বলো? তৌকির চৌধুরী তাজরিয়ানের দিকে আর চোখে একবার তাকিয়ে বললেন, আমি তোমাদের জন্য শ্রীমঙ্গলে একটা রিসোর্ট বুক করেছি। আমি চাই তোমরা কিছুদিন নিজেদের মতো ঘুরে আসো। তৌকির চৌধুরীর কথায় আরশান এবার নিজে বিষম খেলো আর চোখে একবার তাকিয়ে দেখলো প্রেমাকে। ইনডাইরেক্টলি হানিমুনের কথা শুনে বেচারির খাওয়া বন্ধ হয়ে গেছে। অনবরত প্লেটের খাবার নাড়াচ্ছে শুধু। আরশান সবটা বুঝিয়ে আমতা আমতা করে বলল, সদ্য একটা প্রজেক্ট হাতে এসেছে আমরা। তৌকির চৌধুরী তাকে থামিয়ে দিয়ে বললেন, তোমাদের সময়ের স্বল্পতা রয়েছে বলেই 3 দিনের প্যাকেজ বুক করেছি আমি। নিজেদের জন্য 3টে দিন সময় হবে না তোমাদের? আরশান হার মেনে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, টাইম, ডেট অ্যান্ড লোকেশন জানিয়ে দিও। তাজরিয়ান এক পলক মেহরিমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। বেচারা শিউরে উঠে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করলো। তাজরিয়ান হামি তুলে অস্পষ্ট সুরে বলল, আমিও হানিমুনে যেতে রাজি আছি। থ্যাঙ্কস ফর দি স্পন্সর। এরকম সোজা সবটার কথায় সকলে একটু বিব্রত হলো। চুপচাপ খেয়ে দিয়ে আরশান এবং প্রিমা বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির গেট পেরিয়ে পার্কিং লটের দিকে এগিয়ে গেল আরশানের রোলস রয়েস গাড়িটা। গাড়ি থামতেই এক গাদা গুরুত্বপূর্ণ ফাইল হাতে গাড়ি থেকে নেমে দাঁড়ালো প্রেমা। আরশান গাড়ি লক করে এসে ব্যস্ত কণ্ঠে বলল, লেটস গো মিসেস প্রিমা, আজকে ভালোই ব্যস্ততা আছে। মিটিংয়ের আগে একটু রিমাইন্ডার দিয়েন। স্পিচটা রেডি হয়েছে? সমধনটা শুনে প্রেমা একটু থমকালো। ইতি উতি চেয়ে লজ্জা লুকানোর বৃথা চেষ্টা করে চটপটে কণ্ঠে বলল, আপনি এডিট করতে বলার পর সংশ্লিষ্ট জায়গাগুলো পরিবর্তন করেছি। এন্ডিংয়ে খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়া হয়েছে। প্রেমার লজ্জারুণ মুখটা দেখে মৃদু হাসলো আরশান। কিছু একটা ভেবে ফোনটা বের করে চটপট ইশতিরাজকে একটা মেসেজ পাঠালো। পার্কিং এরিয়া থেকে বেরিয়ে অফিসের দিকে এগিয়ে যেতে যেতে প্রেমার কথা শুনে আরশান বলে উঠল, দ্যাটস গ্রেট। ফার্স্ট আওয়ারে ওটা আমার কেবিনে রেখে আসবেন। প্রেমা ক্ষীণ স্বরের সম্মতি জানিয়ে এগিয়ে গেল অফিসের দিকে।
এন্ট্রান্সে প্রবেশ করতে আকস্মিক জোরালো হাওয়ার তোড়ে প্রিমার হাঁটু অব্দি লম্বা খোলা চুলগুলো এলোমেলো ভঙ্গিতে উঠে আরফানের বক্ষে এবং বাহুতে লেপটে গেল। প্রিমা তৎক্ষণাৎ ওগুলো সরিয়ে আনতে নিলে আরফান গম্ভীর স্বরে শুধায়। চুল ভেজা কেন আপনার? প্রিমা আমতা আমতা করে বলল, হেয়ার ড্রায়ারটা নষ্ট হয়ে গেছে। সকালে উঠে গোসল দিলেও ঘন চুলের জন্য পুরোপুরি শুকায়নি। কথাগুলো বলে চুলগুলো খোপা করতে নিলে আরফান বলে উঠল, ভেজা চুল বাঁধার দরকার নেই। আজকে আপনার ডেস্কে বসতে হবে না। অফিসের যাবতীয় কাজ আমার কেবিনে বসে করবেন। প্রিমা মাথা নাড়ে সায় জানালো। আরফান প্রিমার স্ট্রেইট অ্যান্ড সিল্কি চুলগুলো দেখে আর মনে বলল, মাশাআল্লাহ। দুজনে অফিসিয়াল আলাপ আলোচনা করতে করতে লিফটে প্রবেশ করলো। লিফট কাঙ্ক্ষিত ফ্লোরে এসে থামতেই আচমকা সামনে ফ্লাওয়ার বুকে দেখে প্রিমা একটু হক চুকে গেল। ম্যানেজার সাহেব ফ্লাওয়ার বুকেটা আরফানের দিকে এগিয়ে দিয়ে বললেন, কংগ্রাচুলেশন অন গেটিং ম্যারিড স্যার। বিয়ের দুদিন পরে আরফান তার সোশ্যাল অ্যাকাউন্টের ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ করে। ফলস্বরূপ কোনো রকমের আনুষ্ঠানিকতা ছাড়াই পুরো দুনিয়া জেনে যায় তার বিবাহের খবর। আরফান স্মিত হেসে বুকেটা হাতে নিয়ে গম্ভীর স্বরে শুধালো, আপনার শরীরের কি অবস্থা? এখন সুস্থ? ম্যানেজার সাহেব কৃতজ্ঞতার হাসি দিয়ে বললেন, জি স্যার, আলহামদুলিল্লাহ। সেদিন গাড়ি থেকে লাফ দেওয়ার পর দুর্ভাগ্যবশত বেচারা ম্যানেজার সাহেব কাঁটাযুক্ত গাছের উপর পড়েন। অতপর সেখান থেকে গড়িয়ে পড়ে একটা পাথরের সাথে ধাক্কা খান। হুঁশ থাকতেই কোনো মতে 999-এ কল করে সাহায্য চাওয়ার বদৌলতে এই যাত্রায় তিনি বেঁচে যান। অসুস্থতার কারণে এতদিন ছুটিতে থাকলেও আজকে জয়েন করেছেন। আরশিয়ান আরও কিছুক্ষণ কথা বলে প্রেমাকে নিয়ে প্রবেশ করে কেবিনের ভেতর। কেবিনের একটা পাশের পুরোটাই কাঁচ দ্বারা নির্মিত এবং ভারী পর্দায় আবৃত। ওখান থেকে পুরো শহরের দৃশ্য দেখা যায়। আরশিয়ান ব্লেজারটা চেয়ারে খুলে রেখে সেই ভারী পর্দাগুলো সরিয়ে দেয়। মুহূর্তের মাঝে সূর্যের ঝলকানিতে পুরো ঘর আলোকিত হয়ে যায়। আরশিয়ান একটা সিঙ্গেল সোফা এবং সেন্টার টেবিলের ফ্যানের নিচে এবং সেই রুদ্রময় জায়গায় রেখে ধীর স্বরে প্রেমাকে বলে, আপনার চুলগুলো বেশ ঘন এবং বড়। ওগুলো স্বল্প সময় ফ্যানের নিচে শুকাবে না। উল্টো দীর্ঘক্ষণ ভেজা চুলে থাকার ফলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। এই রৌদ্রের মৃদু তাপ এবং ফ্যানের বাতাসে হোপফুলি দ্রুত চুলগুলো শুকিয়ে যাবে। এখানে বসতে আপনার অসুবিধা হবে? আরশানের কাণ্ডে একদিকে প্রেমা অভিভূত, অন্যদিকে ভীত। সে ফাঁকা ঢুক গিলে বলল, আসলে আমার উচ্চতা ভীতি আছে, ওখানে বসলে আমি। আরশান বুঝে নিল বাকি কথা আর লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে পর্দাগুলো পুনরায় ফেলে দিয়ে বলল, এখন কমফোর্টেবল ফিল করছেন? প্রেমা মাথা নাড়িয়ে সায় জানালো। আরশান তার ডেস্কে বসে বলল, ঠিক আছে, তাহলে আপনার কাজগুলো শেষ করে আমাকে রিপোর্ট দেন। অতপর দুজনে ব্যস্ত হয়ে পড়ল নিজেদের কাজে। প্রায় ঘন্টা খানেক পর আচমকা কেবিনে নক করার শব্দ পেয়ে আরশান ধীর কণ্ঠে বলল, কামিন। একজন স্টাফ হাতে ডাইসন সুপারসনিক হেয়ার ড্রায়ারের বক্স হাতে প্রবেশ করে সেটা আরশানের টেবিলে রেখে বলল, স্যার, আপনার পার্সেল। ল্যাপটপের স্ক্রিনে মগ্ন প্রিমা এদিকটায় খেয়াল করেনি। আরশান গম্ভীর স্বরে বলে, ইউ মে গো নাও। স্টাফ সায় জানিয়ে চলে গেল। আরশান বক্সটা হাতে নিয়ে প্রিমার দিকে এগিয়ে গিয়ে তার মনোযোগ আকর্ষণ করে বলল, আপনার কাঙ্ক্ষিত হেয়ার ড্রায়ার। কেবিন সংলগ্ন একটা মিনি রেস্টরুম আছে। আপনি কাইন্ডলি ভিতরে গিয়ে চুলগুলো প্রপারলি শুকিয়ে নিন। আমি আপাতত মিটিংয়ে যাচ্ছি। আপনি ফাইলগুলো ভালো মতো রিচেক দিয়ে রাখুন। আমি ফিরে এসে এগুলোর হিসাব দেখব। প্রেমা হতভম্ব মুখে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। মানুষটাকে যত দেখছে তত তার প্রতি সম্মান বেড়ে যাচ্ছে। একটা মানুষ এত নিখুঁতভাবে সব দিকে খেয়াল রাখছে, ব্যাপারটা সত্যিই আশ্চর্যজনক। আরশান যাওয়ার পূর্বে পুনরায় বলে যায়, আমরা হানিমুনে নয় বরং ট্যুরে যাচ্ছি। আপনি চাইলে মিস ফারজানাকে ইনভাইট করতে পারেন। প্রেমা বেশ উচ্ছ্বসিত হয়। ফোন হাতড়ে ফারজানাকে মেসেজ দিয়ে বলে, বুবু সন্ধ্যার পর ফ্রি হয়ে আমাকে নক দিও, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। অতপর সারাটা দিন কাটলো তুমুল ব্যস্ততায়। সন্ধ্যার দিকে অফিস আওয়ার শেষ হতেই ক্লান্ত পায়ে গাড়িতে গিয়ে বসলো প্রিমা। আরশান অন্য কাজে ব্যস্ত থাকায় ড্রাইভার তাকে বাড়ি পৌঁছে দেবে। ব্যাকসিটে উঠে হ্যাড রেস্টে মাথা এলিয়ে দিতেই আকস্মিক তার ফোনে মেসেজ আসলো। বুঝে আসা চোখ দুটো কোনো মতনে খুলে মেসেজটা দেখতে রীতিমতো আটকে উঠল প্রিমা। একটা প্রাইভেট নম্বর থেকে মেসেজ এসেছে।
যাতে লেখা আছে, হেই হানিবানি, তুমি যে খুনি এইটা তোমার আদরের স্বামী জানে? উপস, জানে না তাই না? আচ্ছা, তাকে জানিয়ে দিলে কেমন হয়? মেসেজটা পড়ে ফাঁকা ঢুক গেল প্রিমা। পরনের শাড়ির আঁচল খামচে ধরে চোখ মুখ খিচে বলল, যে ভুল আমি করিনি তার শাস্তি আর কত পাবো আল্লাহ। জীবনে একটুখানি সুখের আগমন ঘটতেই তা ছিনিয়ে নেওয়ার জন্য তৎপর কেন হলে? যদি আমায় অসুখী দেখতে চাও তাহলে সুখের সন্ধান কেন দিলে? ফজরের আজানের ধ্বনির শব্দে মুখরিত চারপাশ। সুমধুর শব্দ কানে আসতেই আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে কিছুক্ষণ থম মেরে বিছানাতে বসে রইল ফারজানা। কাল রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি বেচারির। প্রেমার সাথে কথা বলার পর থেকে মনটা আনচান করছে। উপরন্ত আবার একটা অযাচিত প্রস্তাব রক্ষার্থে তাকে ছুটতেই হবে শ্রীমঙ্গল। মনের দুশ্চিন্তাগুলোকে দূর করতে ওজু শেষে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো ফারজানা। মোনাজাতে সে অজান্তেই ফুপে কেঁদে উঠল। রন্ধনব্রত স্বরে ক্ষুধা তালার কাছে আর্জি জানালো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।